নিজের বাগদত্তা স্ত্রী ও প্রাণপ্রিয় বন্ধুকে অন্তরঙ্গ অবস্থায় দেখে পুরো পৃথিবী থমকে যায় রনির। আজকে তার বাগদত্তা স্ত্রী প্রিয়ার জন্মদিন ছিল। ও ভেবেছিল প্রিয়াকে সারপ্রাইজ দিবে। নিজের ভালোবাসার মানুষকে জন্মদিনের সারপ্রাইজ দিতে এসে নিজেই যে জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজের মুখোমুখি হবে সেটা কখনো কল্পনাও করেনি রনি। নিজের ভালোবাসার মানুষটাকে জন্মদিনে চমকে দেওয়ার জন্য কত পরিকল্পনা করেছিল সে। কয়েকদিন ধরে গোপনে সব আয়োজন করেছিল। পছন্দের কেক, যত্ন করে বেছে নেওয়া একটি উপহার, চেহারা দেখে ভালোবাসা নিয়ে লেখা একটি চিঠি। আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য কোনো কমতি রাখেনি রনি। নির্ধারিত সময়ের আগে সে সেখানে পৌঁছে যায়। তার মনে তখন একরাশ উত্তেজনা। বারবার কল্পনা করছিল হঠাৎ সামনে গিয়ে দাঁড়ালে তার প্রিয় মানুষটির মুখে কেমন আনন্দ ফুটে উঠবে। কিন্তু ভাগ্য যেন তার জন্য অন্য এক গল্প লিখে রেখেছিল। দরজার কাছে গিয়ে থমকে দাঁড়ায় রনি। মুহূর্তের মধ্যেই তার মুখের হাসি উধাও হয়ে যায়। বুকের ভিতরটা হঠাৎ করে ভারী হয়ে ওঠে। তার চোখের সামনে যে দৃশ্য ধরা পড়েছিল তা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। তার প্রাণপ্রিয় বন্ধু নাবিল, যাকে সে অন্ধের মতো বিশ্বাস করত, আর তার ভালোবাসার মানুষ, যার সাথে 5 বছরের সম্পর্ক, যাকে নিয়ে সে ভবিষ্যতের হাজারো স্বপ্ন দেখেছিল, তারা দুজন একে অপরের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিল। প্রথমে রনির মনে হয়েছিল সে হয়তো ভুল দেখছে অথবা স্বপ্ন দেখছে, এখনই হয়তো ঘুম থেকে উঠে যাবে। কিন্তু সময় যত গড়াচ্ছিল সত্যিটা ততই স্পষ্ট হয়ে উঠছিল। সবচেয়ে কষ্টের বিষয় হলো তারা নিজেদের মধ্যে এতটাই ব্যস্ত ছিল যে অনেকক্ষণ ধরে সেখানে দাঁড়িয়ে থাকা রনিকে একবারের জন্য খেয়াল করেনি। আর রনি, সে নিঃশব্দে দাঁড়িয়েছিল, যেন তার চারপাশের পুরো পৃথিবী থমকে গিয়েছে। রাগ আর কষ্ট একসাথে আছড়ে পড়েছিল তার ভেতরে। মনে হচ্ছিল এখনই সামনে গিয়ে সব ভেঙে চুরমার করে দেব। 2 পা এগিয়ে যায় সে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই থেমে যায়। একটা ঠান্ডা ভাবনা মাথায় এসে ধাক্কা দেয় তাকে। এখন চিৎকার করলে, ঝগড়া করলে কি হবে? তারা হয়তো নিজেদের নির্দোষ প্রমাণের চেষ্টা করবে, সবকিছু অস্বীকার করবে, আর শেষ পর্যন্ত না পারলে এই সম্পর্কগুলো এখানেই শেষ হয়ে যাবে। কেউ জানতেও পারবে না প্রিয়া আর নাবিল কিভাবে যত্ন করে রনিকে ঠকিয়েছে। তাদের এত বছরের বিশ্বাস ভাঙার শাস্তি শুধু সম্পর্ক ভেঙে দেওয়া, এটা তো মেনে নেওয়া যায় না। রনি ধীরে ধীরে পেছনে সরে আসে, বাড়ি থেকে বের হয়ে যায়, আর মনে মনে বলে ওরা দুজন আমাকে যেভাবে আমার কাছে থেকে ঠকিয়েছে, ঠিক একইভাবে ওদের কাছে থেকে ওদেরকেও আস্তে আস্তে ধ্বংস করব। ওদের এমন অবস্থা করব যে ওরা নিজেদের মৃত্যু নিজেই কামনা করবে। এটা রনি তালুকদারের প্রমিস। রনি তালুকদার দেশের অন্যতম সফল ব্যবসায়ী রেহমান তালুকদার এবং খ্যাতনামা চিকিৎসক আফসানা তালুকদারের একমাত্র আদরের ছেলে। ছোটবেলা থেকেই নাবিলের সঙ্গে তার গভীর বন্ধুত্ব। স্কুল জীবনে শুরু হওয়া সেই বন্ধুত্ব সময়ের সঙ্গে আরো দৃঢ় হয়ে ওঠে। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর রনি ও নাবিলের পরিচয় হয় প্রিয়ার সাথে। প্রিয়া ছিল বাবাহারা, সহজ সরল স্বভাবের একটি গ্রামের মেয়ে। অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে। দিন যত এগোতে থাকে তিনজনের বন্ধন তত গভীর হতে থাকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে রনি ও প্রিয়ার সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি। ধীরে ধীরে তাদের মধ্যে শুরু হয় ভালোবাসার সম্পর্ক। তাদের সম্পর্ক শুরু হওয়ার পর থেকে প্রিয়ার জীবন যেন অনেক কিছু বদলে গিয়েছিল। রনি কখনো তাকে তার অভাবের কথা মনে করিয়ে দেয়নি, বরং সবসময় চেষ্টা করেছে প্রিয়াকে সাহায্য করার। সেমিস্টার ফি বাকি পড়লে রনি চুপচাপ সেটা মিটিয়ে দিয়েছে। প্রিয়ার মায়ের চিকিৎসার খরচের সময় সে এক মুহূর্ত দেরি করেনি। এমনকি প্রিয়ার প্রয়োজনীয় বই, ল্যাপটপ থেকে শুরু করে ছোট বড় অসংখ্য প্রয়োজনেও সে পাশে থেকেছে। প্রিয়া যে ফ্ল্যাটে থাকতো সেটাও ছিল তালুকদার পরিবারের মালিকানাধীন একটি অ্যাপার্টমেন্ট। তোমরা কি জানো আমি রনির বাবাকে বলে সেখানে দিন থাকার ব্যবস্থা করেছিল। রনির বাবা রেহমান তালুকদার তোমরা যদি আমার মতো টাকায় করতে চাও তাহলে এখনই গুগলে অনেক সার্চ করে যখন প্রথমবার তালুকদার বাড়িতে গিয়েছিল আফসানা তালুকদারের সময় যদি আমার ধরে স্পেশাল প্রোমো কোড রেদওয়ান এই বাড়িতে তাহলে অনেকে বাইরের মানুষ ভাববে না। সেই মুহূর্ত থেকে একটা ইন্টারন্যাশনাল সবাই বিশ্বাস করতে শুরু করেছিল সবচেয়ে এই মেয়েটাই তাদের এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজে টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সহজে বছর আগে রনি নিজের বাবা মায়ের সামনে স্পষ্টভাবে জানিয়েছিল কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছে। তাই আমি এটা ব্যবহার করে আমার তাদের পক্ষ থেকে কোনো আপত্তি আসেনি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। তালুকদার হেসে বলেছিলেন তুই যদি ওকে ভালোবাসিস তাহলে আমাদেরও কোনো আপত্তি নেই। মানুষের পরিচয় তার পরিবার বা টাকায় নয়, তার চরিত্রে। এরপর দুই পরিবারের সম্মতিতে বিয়ের কথা পাকাপাকি হয়। আর মাত্র 2 মাস পরে তাদের বিয়ের তারিখ নির্ধারিত ছিল। বিয়ের শপিং প্রায় শেষ, নিমন্ত্রণ পত্রের ডিজাইন চূড়ান্ত। আত্মীয় স্বজনদের অনেকেই খবর জেনে গেছে। তালুকদার পরিবারে উৎসবের আবহ শুরু হয়ে
হয়ে গিয়েছিল। কিন্তু আজ নিজের গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে বসেছিল রনি। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল কিছুক্ষণ আগের দৃশ্যটা, যে মেয়েটার জন্য সে নিজের পরিবারকে রাজি করিয়েছে, যে মেয়েটার ভবিষ্যৎ গড়ার জন্য নিজের সামর্থ্যের সবটুকু দিয়েছে, যে বন্ধুকে নিজের ভাইয়ের থেকেও বেশি বিশ্বাস করেছে, সেই দুইজন মানুষই আজকে তার সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছে। হঠাৎ রনির ঠোঁটের কোণে একটা শীতল হাসি ফুটে উঠল, চোখ দুটো ধীরে ধীরে কঠিন হয়ে গেল। বিয়ের অনুষ্ঠান হবে, অবশ্যই হবে, কিন্তু এবার খেলার নিয়ম আমি ঠিক করব। তোমরা দুজন ভাবছো আমাকে ঠকিয়ে জিতে গেছো, আসল খেলা তো এখন শুরু হবে। রনি ধীর পায়ে তালুকদার ভিলার ভেতরে ঢুকলো, মুখটা অস্বাভাবিক শান্ত, কিন্তু চোখ দুটো যেন বরফের মতো ঠান্ডা। ড্রয়িং রুমে ঢুকতে দেখলো সোফায় আছড়া অবস্থায় ফোন ঘাটছিল তার সমবয়সী চাচাতো ভাই ফাহিম। রনিকে দেখে সে মুখে দুষ্টু হাসি এনে বলল, গাইস তোমরা কি জানো আমি 1x গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই ফিফা ওয়ার্ল্ড কাপে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরা যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে 1x সার্চ করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড রেদওয়ান8 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবে। আর 1x কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। কি রে, ভাবির জন্মদিন কেমন সেলিব্রেট করলি? অনেক রোমান্টিক সময় কাটিয়ে এসেছিস মনে হয়। অন্যদিন হলে রনি পাল্টা কিছু একটা বলতো, কিন্তু আজকে সে একবারও ফাহিমের দিকে তাকালো না, সোজা সিঁড়ির দিকে হাঁটতে শুরু করলো। ফাহিম রনির এভাবে চলে যাওয়া দেখে বেশ অবাক হয়, পেছন থেকে ডাকতে থাকে, এই রনি শুনছিস? কোনো উত্তর নেই। রনি উপরে উঠে নিজের রুমের দিকে চলে গেল। এবার সত্যি ফাহিমের সন্দেহ হলো, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে তারা। রনির মুখ দেখে সে বুঝতে পারে কখন ও খুশি, কখন রাগান্বিত, আর কখন ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। আর আজকের রনিকে দেখে অন্যরকম মনে হলো। ফাহিম কয়েক মিনিট পর রনির রুমের সামনে এসে দরজায় নক করলো। রনি দরজা খোল। ভেতর থেকে কোনো সাড়া এলো না। এবার নক করলো ফাহিম। ভাই কি হয়েছে বলবি আমাকে? কিছুক্ষণ নীরবতার পর দরজাটা খুললো। রুমের ভেতরে ঢুকে ফাহিম থমকে গেল। ঘরের ভেতর সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রনি জানালার পাশে দাঁড়িয়ে আছে, চোখ দুটো লাল আর মুখের সব রং যেন উধাও হয়ে গেছে। ফাহিম বলল, কি হয়েছে তোর? রনি মাথা ঘুরিয়ে ফাহিমের দিকে তাকালো, তারপর নিচু গলায় বলল, কিছু না। ফাহিম বলল, মিথ্যা বলিস না, তোর এই চেহারা আমি আগে কখনো দেখিনি। রনি চুপ করে থাকলো। ফাহিম আবারও জিজ্ঞেস করলো, প্রিয়ার সাথে ঝগড়া হয়েছে? এবারও কোনো উত্তর নেই। ফাহিম আবারও জিজ্ঞেস করলো, বিয়ে নিয়ে কোনো সমস্যা? তবুও নীরব রইল রনি। ফাহিম আকুল কণ্ঠে বলল, রনি আমি তোর ভাই, আমাকে না বললে কাকে বলবি? কথাটা শুনে যেন রনির ভেতরে জমে থাকা বাঁধে ফাটল ধরলো। সে ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে বসে পড়ল। তারপর নিচু স্বরে বলল, আজকে আমি প্রিয়ার জন্মদিনে ওকে সারপ্রাইজ দিতে গিয়েছিলাম। ফাহিম চুপচাপ শুনতে লাগলো। রনি একবার চোখ বন্ধ করলো, তারপর কষ্টে ভরা গলায় বলল, সেখানে গিয়ে দেখলাম প্রিয়া একা ছিল না। ফাহিম বলল, কে ছিল সাথে? রনির চল শক্ত হয়ে গেল, দাঁত পিষে বলল, ওর সাথে নাবিল ছিল। ফাহিম প্রশ্ন করলো, নাবিল? রনি বলল, হ্যাঁ, আমার সবচেয়ে কাছের বন্ধু। এরপর রনি ধীরে ধীরে পুরো ঘটনাটা খুলে বলল, কিভাবে সে দরজার সামনে দাঁড়িয়ে সব দেখেছে, কিভাবে তার 5 বছরের ভালোবাসা আর বহু বছরের বন্ধুত্ব এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে। সব কথা শুনে ফাহিম হতবাক হয়ে বসে রইল। তার নিজের বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। কয়েক সেকেন্ড নীরব থাকার পর ফাহিম দাঁত চেপে বলল, আমি এখনই যাচ্ছি সবাইকে সবকিছু বলতে। রনি মাথা নাড়িয়ে বলল, না। ফাহিম বলল, কিন্তু? রনি উত্তরে বলল, এখন কেউ কিছু জানবে না, সঠিক সময় হলে সবাই জানবে। ফাহিম বিস্মিত চোখে তাকিয়ে বলল, তুই এত শান্ত কেন? রনির ঠোঁটে ধীরে ধীরে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল, কিন্তু সে হাসিতে কোনো আনন্দ ছিল না, শুধু ছিল গভীর আঘাত আর কঠিন সিদ্ধান্তের ছাপ। ও জানালার দিকে তাকিয়ে বলল, কারণ আমি আগে পুরো সত্যিটা জানতে চাই। কতদিন ধরে চলছে এসব? কি উদ্দেশ্য ওদের? আর কেনই বা আমার বিশ্বাস নিয়ে খেললো ওরা? ফাহিম বুঝতে পারল রনির মনের মধ্যে কিছু তো একটা চলছে। ও রনিকে জিজ্ঞেস করে, সত্যি করে বলতো কি করতে চাচ্ছিস তুই? তোর মাথায় আসলে কি চলছে? রনি রাগী কণ্ঠে বলল, ধ্বংস, ওদের দুইজনের ধ্বংস। ওদের দুইজনকে এমন ভাবে ধ্বংস করবো যে ওরা নিজেদের অস্তিত্ব খুঁজে পাবে না। ফাহিম রনির কাঁধে হাত রেখে বলল, ওদের ধ্বংস করতে তোর যা সাহায্য লাগবে আমি করব, আমি সবসময় তোর পাশে থাকবো। রনি আর ফাহিম কিভাবে কি করবে সেসব নিয়ে আলোচনা করছিল। তখনই রুমের ভেতর আসে 20 বছর বয়সী
পিসি মেয়ে আরিয়া, যে সম্পর্কে রনির চাচাতো বোন মানে ফাহিমের বোন। রনি বাসায় এসেছে শুনে ফাহিমের মা কণিকা তালুকদার তাকে দিয়ে রনির জন্য খাবার পাঠিয়েছে। আরিয়া রুমে ঢুকতে ঢুকতে বলল, রনি ভাইয়া তোমার খবর কি? আরিয়া রুমে ঢুকতে ঢুকতে বলল, রনি ভাইয়া তোমার খাবার। কিন্তু রুমের অবস্থা দেখে আরিয়া অবাক হয়ে বলল, রনি ভাইয়া তোমার রুমের অবস্থা এমন কেন? কি হয়েছে? রনি কিছু বলার আগেই ফাহিম আরিয়াকে বলল, আরিয়া খাবারটা রেখে চুপচাপ রুম থেকে বের হয়ে যা, এত প্রশ্ন করিস কেন? রনি ফাহিমকে থামিয়ে বলল, আহ ফাহিম, ওকে বকছিস কেন? তারপর আরিয়ার দিকে তাকিয়ে বলল, আর বলিস না আরিয়া, আমি আমার ফোনের চার্জার খুঁজে পাচ্ছিলাম না, ওটা খুঁজতে গিয়ে রুমের এই অবস্থা হয়ে গিয়েছে। রনির কথা শুনে আরিয়া খাবারের ট্রেটা টেবিলের উপর রেখে একটা ড্রয়ার থেকে চার্জার বের করে রনির হাতে দিয়ে বলল, এই তো তোমার চার্জার, সঠিক জায়গায় না খুঁজে পুরো ঘর আউলিয়ে ফেললে কোনো কাজ হবে? রনি হেসে উত্তর দিল, তুই না থাকলে আমার যে কি হতো? আমার ঘরের কোথায় কি আছে আমার মনেই থাকে না, তুই আমার সবকিছু মনে রাখিস, সবকিছু গুছিয়ে রাখিস, তোকে বলার আগে সবকিছু আমার সামনে হাজির করে দিস। আরিয়া হঠাৎ আনমনা হয়ে বলল, আর মাত্র 1 মাস, তারপর আর আমাকে দরকার পড়বে না, তখন তোমার বউ তোমার সবকিছুর খবর রাখবে। আরিয়ার কথাটায় ঘরের ভেতরে হালকা একটা অস্বস্তি ছড়িয়ে পড়ল। কথাটা শেষ করে আরিয়া নিজের অজান্তে একটু থেমে গেল, যেন হঠাৎ বুঝতে পারলো তার এভাবে কথা বলা উচিত হয়নি। রনিরও মনে পড়ে গেল একটু আগে প্রিয়াকে কোন অবস্থায় দেখে এসেছে। ফাহিম একটু কাশি দিয়ে পরিস্থিতিটা স্বাভাবিক করতে চাইলো। আরিয়া দ্রুত বলল, আমি এমন ভাবে বলতে চাইনি, শুধু বললাম যে ভাবি এলে তো তোমার সব কাজ উনি দেখবে। রনি হালকা হাসির অভিনয় করে বলল, যখন এটা তখন দেখা যাবে, এখন এসব নিয়ে ভাবতে হবে না তোকে। ফাহিম বলল, ঠিক আছে, বাকি কথা পরে হবে, আগে খাবারটা খেয়ে নে, সারাদিন কিছুই খাসনি। রনি মাথা নেড়ে বলল, আমার ক্ষুধা নেই। আরিয়া কিছু বলতে যাবে, ঠিক তখনই রনির ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে প্রিয়া নামটা ভেসে উঠল। নামটা দেখেই আরিয়ার মুখে যেন কালো অন্ধকার নেমে এলো। ও রনির দিকে তাকিয়ে বলল, নাও ভাবি ফোন দিয়েছে, তুমি তাহলে কথা বলো, আমি আসছি। কাউকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে যায়। নিজের রুমে আসতেই ওর ভেতরের কষ্টগুলো যেন ঠেলে বের হয়ে আসতে চাইলো। সে হাত দিয়ে চোখ ঢেকে ফেললো, কিন্তু তাতে কান্না থামলো না, বরং আরো বেড়ে গেল। চোখের পানি গাল বেয়ে নামতে নামতে সে ফিসফিস করে বলল, তোমাকে নিজের করে পাওয়ার আক্ষেপ আমার এ জীবনে পূর্ণ হবে না রনি ভাইয়া। কিছুক্ষণ কান্নাকাটির পর আরিয়া নিজের চোখের পানি মুছতে মুছতে বলল, আমি কখনো তোমার ক্ষতি চাইবো না, আমি আমার ভালোবাসা না পেলেও তুমি তোমার ভালোবাসার মানুষ নিয়ে সুখে থাকো, এই দোয়াই করি। অন্যদিকে রনিকে ফোন হাতে নিতে দেখে ফাহিম রুম থেকে বের হয়ে যেতে নিলে রনি বলল, তুই এখানে থাক। ফোন রিসিভ করার আগে রনি বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে নেয়, যাতে প্রিয়ার সাথে কথা বলার সময় রেগে না যায়, কারণ এখন রেগে গেলে সব প্ল্যান শেষ হয়ে যাবে। রনি কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো, আঙ্গুলটা হালকা কেঁপে উঠল। নিজের আবেগকে সংযত করে রিসিভ বাটনের উপর চাপ দিল। ফাহিম পাশে দাঁড়িয়েছিল, কিছু না বললেও তার চোখে স্পষ্ট অস্থিরতা।